বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। তো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমরা পুরা বাংলাদেশ সম্পর্কে জানছি। পুরো বাংলাদেশের লাইভ ক্লাসগুলো আমরা করছি। সো তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমাদের যে আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী। তোমরা জানো বাংলাদেশের যে যতগুলো বিভাগ রয়েছে এবং তার মধ্যে একটি প্রতিরক্ষা বিভাগ নামে একটি বিভাগ রয়েছে। সো তারই যে বিষয়গুলো সেগুলো নিয়ে বিগত বছরে অনেকবার প্রশ্ন এসেছে। সো আমরা দেখি যে আমাদের যে ধারাবাহিক ক্লাসের মধ্যে তোমরা যে একটু মনোযোগ সহকারে যদি ক্লাসের ব্যাখ্যাগুলো দেখো, আই থিংক তোমাদের অনেক কিছু কভার হয়ে যাবে। ১ম এই দেখো আমাদের আজকে আলোচনা বিষয় প্রতিরক্ষা বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনী। প্রতিরক্ষা বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীর সংক্রান্ত অর্থাৎ বিগত ১৩ বছর ১৫ বছর যত বছরের প্রশ্নগুলো আসছে, অ্যাডমিশন টেস্টে যে প্রশ্নগুলো আসছে, সেই প্রশ্নগুলা আমরা সহজ সমাধান করব। কঠিন প্রশ্ন, জটিল প্রশ্ন, অ্যাডভান্স প্রবলেম আমরা সহজ সমাধান করব। চলো আমরা শুরু করি। দেখো, ১ম এ হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ১ম নারী মেজর জেনারেল হলেন। দেখো, বাংলাদেশের সেনাবাহিনীতে বা আমরা যদি দেখি যে এই সেনাবাহিনীগুলোতে বিভিন্ন সময় আমরা যদি দেখি যে তোমার হচ্ছে এটা পুরুষ প্রধান, অর্থাৎ পুরুষ দ্বারা পুরুষ প্রধান হয়। কিন্তু এই যে এইটাতে এই সেনাবাহিনীতে কিন্তু নারীরাও বর্তমানে কাজ করছে। তো যেহেতু নারীরা কাজ করছে, তো আমরা জানি যে বাংলাদেশ সেনাবাহিনীর যে তোমার ৩ টা জেনারেল আছে। একটা হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল আর জেনারেল অর্থাৎ ৪ স্টার। তো এর ক্ষেত্রে এই এখন পর্যন্ত কোন নারী মেজর জেনারেল হইতে পারেনি শুধু একজন ব্যতীত। কিছুদিন আগে একজন হচ্ছে মেজর জেনারেল হয়েছে। তো তার নাম কি? তার নাম হচ্ছে সুসানে গীতি। সুসানে গীতিকে তিনি একজন ডাক্তার। তিনি ডাক্তার যে আর্মি মেডিকেল কোর, সে মেডিকেল কোরে তিনি হচ্ছে তার প্রমোশন পেতে, পেতে মেজর জেনারেল হয়েছে। পরীক্ষায় আসতে পারে যে বা এটা আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৮-১৯ সেশনে আসছে এটা যে বাংলাদেশ সেনাবাহিনীর ১ম নারী মেজর জেনারেলকে। তো আমরা দেখি তার ছবি, এই যে দেখো উনি হচ্ছে নারী মেজর জেনারেল। তাকে হচ্ছে এই যে ২ জন হচ্ছে তাকে র‍্যাংক বেজ পড়িয়ে দিচ্ছে। তো উনি হচ্ছে একজন ডাক্তার। তো আমরা দেখি তিনি হচ্ছে সুসানে গীতি আর্মি মেডিকেল কোরের অধ্যাপক। তিনি অধ্যাপক ছিলেন। সুসানে গীতিকে পদোন্নতি দিয়ে মেজর জেনারেল পদে উন্নীত করা হয়। পরীক্ষায় আসলে কিন্তু এরকম ধরো রিসেন্টলি নারীকেও ধরো বাংলাদেশের ১ম নারী ধরো অনেক বড় একটা র‍্যাংক ধরো মেজর জেনারেল থেকে উনি লেফটেন্যান্ট জেনারেল কেউ হইল। তখন কিন্তু এটা একটা ইম্পোর্টেন্ট ল্যান্ডমার্ক ফর বাংলাদেশ। এখন পর্যন্ত কেউ লেফটেন্যান্ট জেনারেল হয়নি। আচ্ছা, বাংলাদেশে তৈরি ১ম যুদ্ধজাহাজের নাম কি? দেখো, বাংলাদেশে তৈরি ১ম যুদ্ধজাহাজের নাম কি? সো বাংলাদেশে তৈরি হচ্ছে ১ম মানে যুদ্ধজাহাজের নাম হচ্ছে এখানে অনেকগুলো আছে। এটা হচ্ছে বনজা মানে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ। এটা হচ্ছে পদ্মা। সো এটার নাম হচ্ছে বাংলাদেশে তৈরি ১ম যে বিএনএস পদ্মা, এটা হচ্ছে ১ম হচ্ছে বাংলাদেশের নৌযান। ২০১১ সালে খুলনা শিপইয়ার্ডে এই জাহাজটি নির্মাণ করা হয়। তোমরা জানো যে বাংলাদেশের নৌবাহিনী, বাংলাদেশের ৩ টা বাহিনী। একটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী। এর মধ্যে এই নৌবাহিনী বাংলাদেশের কিন্তু তোমার ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটার হচ্ছে আমরা জানি যে বাংলাদেশের নৌসীমা। সো বাংলাদেশ আমরা যদি দেখি পুরো আরেকটা বাংলাদেশ কিন্তু বাংলাদেশের বাইরে যে নৌসীমানার মধ্যে আছে। সো এই যে এত বড় নৌসীমা, এই নৌসীমাকে কি করতে হয়? তোমার সেফটি দিতে হয়, সিকিউরিটি দিতে হয়। তাহলে এই সেফটি এবং সিকিউরিটির জন্য কিন্তু বাংলাদেশ নৌবাহিনী তার হচ্ছে যে পদচারণায়, তার যে টহল দেওয়া, তার যে বিভিন্ন কার্যক্রম কিন্তু পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতা আমরা দেখছি যে এই যে জাহাজটি, এটা হচ্ছে বনজা পদ্মা। মানে বনজা কি? মানে বিএনএস, বাংলাদেশ নেভাল শিপ, বিএনএস পদ্মা। সো এই পদ্মাটা হচ্ছে বাংলা পরীক্ষায় আসছে, বিএনএস পদ্মা। এটা হচ্ছে ১ম নৌ জাহাজ আরকি। তারপর হচ্ছে বাংলাদেশে দেখো এই বনজা পদ্মা, এটা রাবিতে আসছে। আরেকটা প্রশ্ন আসতে পারে তোমাদের যে বাংলাদেশে ১ম স্টেলা মরিস নামে একটা জাহাজ হচ্ছে বাংলাদেশে। এই জাহাজটা বাণিজ্যিক জাহাজ স্টেলা মরিস, মরিস মূর্ধন্য ষ হবে মরিস। স্টেলা মরিস নামে বাংলাদেশে আরেকটা হচ্ছে জাহাজ হচ্ছে তারা সুইডেন বা ডেনমার্কে তারা হচ্ছে অন্য একটা দেশে তারা কিন্তু এটা কি করেছে? বাংলাদেশ এটা রপ্তানি করেছে আরকি। যাই হোক। তো বর্ডার গার্ড বাংলাদেশের প্রশিক্ষণ কেন্দ্র কোনটি? এই প্রশ্নটা আসে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই ২০১৭-১৮ সালে এই প্রশ্নটা আসছিল। তো এই প্রশ্নটার মানে কি? যে বর্ডার গার্ড বিজিবি, বাংলাদেশ বর্ডার গার্ড বর্ডার গার্ড বাংলাদেশ, বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ। তো এটা তাদের একটা প্রশিক্ষণ কেন্দ্র আছে। প্রশিক্ষণ কেন্দ্রটা কোথায়? প্রশিক্ষণ কেন্দ্র হচ্ছে বাইতুল ইজ্জত। এটা হচ্ছে চট্টগ্রামের সাতকানিয়া এটার মধ্যে বাইতুল ইজ্জতে। আর এই সারদা কি? সারদা হচ্ছে বাংলাদেশ পুলিশ একাডেমি। বাংলাদেশ পুলিশের একাডেমি হচ্ছে সারদা। পুলিশ একাডেমি কোথায়?
পুলিশ একাডেমি হচ্ছে সারদায়। আর আর্মি একাডেমি কোথায়? আমরা জানি ভাটিয়ারি। আমরা জানি ভাটিয়ারিতে বাংলাদেশের পুলিশ আর্মি একাডেমি। তো এইভাবে বিভিন্ন একাডেমি গুলো কিন্তু তোমরা পড়ে ফেলবো। সো আমি তোমাদের জন্য এটা লিখে দিলাম। একাডেমি, কোন একাডেমি? নেভাল একাডেমি কোথায়? হ্যাঁ, বাংলাদেশের হচ্ছে তোমার অন্যান্য যত একাডেমি আছে একাডেমি গুলো পড়ে ফেলবা। বাংলাদেশ নেভাল একাডেমি, বাংলাদেশ এয়ারফোর্স একাডেমি হচ্ছে যশোরে, নেভাল একাডেমি হচ্ছে তোমার পতেঙ্গাতে। তো এরকম কিন্তু বাংলাদেশ মেরিন একাডেমি, হ্যাঁ, জলদিয়াতে, এরকম অনেকগুলো আছে। সো এগুলো কিন্তু পড়ে ফেলতে হবে। বাইতুল ইজ্জত, চট্টগ্রামের সাতকানিয়া বাইতুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং স্কুল অ্যান্ড সেন্টার অ্যান্ড স্কুল বিজিবির একমাত্র প্রশিক্ষণ প্রতিষ্ঠান। বিজিবি এই যে সাতকানিয়ায় বর্ডার গার্ড বাইতুল ইজ্জতে, এই যে তারা এখানে তাদের পাসিং আউট প্যারেড করতেছে। বিজিবি তারা বাংলাদেশের বর্ডারকে, সীমান্তকে রক্ষা করে রাখে। তোমরা জানো যে সীমান্তে যে বিভিন্ন সময় আমরা চোরাচালান হয়, বিভিন্ন সময় বাংলাদেশের মধ্যে কেউ যদি ঢুকতে চায় তাহলে বাংলাদেশের সীমান্তে কিন্তু তারা অতন্দ্র প্রহরী হিসাবে থাকে। তারপর আমরা দেখি অপারেশন থান্ডারবোল্ট কি? অপারেশন থান্ডারবোল্ট হচ্ছে, তোমরা জানো রাজধানীর গুলশানে কিন্তু একটা সময় একটা জঙ্গি, হোলি আর্টিসান যে হোটেল আছে বা রেস্তোরাঁ আছে, তো রেস্তোরাঁ কিন্তু তোমার একটা জঙ্গি আক্রমণ হয়েছিল। এখন এই জঙ্গি আক্রমণ যখন হয়েছে তখন কি হয়েছে, এটা কিন্তু তাদের উদ্ধার করতে হবে। ওই সময় অনেক বিদেশি নাগরিককে কিন্তু মেরে ফেলা হয়। সো এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা ইমেজের সংকট। তখনই কি করে যে বাংলাদেশ সেনাবাহিনী একটা কিন্তু অপারেশন কোড চালায়। অপারেশনটার নাম ছিল অপারেশন থান্ডারবোল্ট। এটা তোমরা যারা যে 007 তোমরা জানো, জেমস বন্ড 007, তো ওনার একটা হচ্ছে অপারেশনের নাম থাকে অপারেশন থান্ডারবোল্ট। তো ওইখান থেকে হয়তো বা এটা নেওয়া আছে। এটা হচ্ছে গুলশানের জিম্মি উদ্ধার অভিযান। গুলশানের জিম্মি, যারা হচ্ছে জিম্মি করা ছিল তাদেরকে উদ্ধার অভিযান চালানো হয়। এই যে দেখো তোমাদের এই যে অনেক সুন্দর এই রেস্তোরাঁটা, এই যে দেখো এই যে কমান্ডোরা, আমার একবার সুযোগ হয়েছিল এই কমান্ডোর সাথে মিট করার। কারণ তারা যখন এটা হয় বাংলাদেশ আর্মির একটা প্যারেড গ্রাউন্ডে সামরিক একটা তোমাদের অস্ত্র প্রদর্শনী চলে, তখন তাদেরকেও শো করা হয়েছিল যে তারা হচ্ছে সেই অকুতোভয় সাহসী কমান্ডো যারা এই অপারেশনটা পরিচালনা করছে। দেখো 2016 সালের ঢাকার গুলশানে হোলি আর্টিজান যে বেকারিতে জঙ্গিদের বিরুদ্ধে পরিচালিত সেনাবাহিনীর যে অভিযান, সেটার নাম হচ্ছে অপারেশন থান্ডারবোল্ট। পরীক্ষা কিন্তু এরকম অনেক আসে, অপারেশন ক্লিন হার্ট, অপারেশন থান্ডারবোল্ট, অপারেশন ডাল ভাত, এরকম অনেক কিছু আসে। সো অপারেশনের নামগুলা পড়ে ফেলবা। বিভিন্ন অপারেশন, বাংলাদেশ সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনীর বিভিন্ন অপারেশনের নাম, বিভিন্ন অপারেশনের নাম, যেমন আমরা মুক্তিযুদ্ধের সময় দেখছি অপারেশন জ্যাকপট, অপারেশন সার্চ লাইট, অপারেশন আর কি আছে বিগ বার্ড, এইগুলো কিন্তু আছে। কোন দেশে প্রথমবার বাংলাদেশ, দেখো কোন দেশে প্রথমবার বাংলাদেশের হচ্ছে নারী পুলিশ টিম জাতিসংঘ মিশনে যায়, সেটা হচ্ছে পূর্ব তিমুর। আমরা যদি দেখি যে পূর্ব তিমুরে এই যে তারা হচ্ছে যায় প্রথমবার 2000, আমরা জানি যে এই যে 2000 সালে বাংলাদেশ পুলিশের 5 জন নারী কর্মকর্তা সিভিলিয়ান পুলিশ অফিসার হিসেবে প্রথম 2000 সালে পূর্ব তিমুর মিশনে যোগ দেয়। সো এটা কিন্তু পরীক্ষা আসছে। সো 2000 সালে পূর্ব তিমুর মিশনে যোগ দেয়। এক্সকিউজ মি, সরি। দেখো, সো 2000 সালে আমরা এখন দেখতে পাইতেছি, দেখো এই যে বাংলাদেশ পুলিশের যারা হচ্ছে যে বাংলাদেশের পতাকা, দেশের ইউএন শান্তিরক্ষী মিশনের পতাকা। সো তারা কিন্তু বিভিন্ন সময় আমরা জানি যে এই যে মিশনগুলোতে গিয়েছে, এই মিশনগুলোতে যাওয়ার কারণে তাদের বাংলাদেশের যে ভাবমূর্তি সেটা কিন্তু উজ্জ্বল হয়েছে, তাই না? বাংলাদেশের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হয়েছে। তো এই বিষয়টা কিন্তু তোমার বুঝতে হবে। তারপর কত সালে বাংলাদেশের পুলিশ আইন প্রণীত হয়? সো পুলিশ আইন প্রণীত হয় যে এটা জানো 1861 সালে। সো আমাদের কিন্তু সুপার কপ আমাদের হচ্ছে শাওন ভাইয়া আছে, তোমরা তো চিনোই কেমিস্ট্রির। সো এই যে বাংলাদেশের পুলিশ কিন্তু 1861 সালের আইন অনুসারে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে। তারপর হচ্ছে বাংলাদেশ পুলিশ আইন 1861 সালে প্রণীত হয়। এই আইনটি ব্রিটিশ ভারতের সময়ে প্রণীত হয়েছিল। আমি আগেই বলেছি এটা ব্রিটিশ একটা আইন, ব্রিটিশ ভারতের সময়। সো এটি বাংলাদেশের পুলিশের মৌলিক কাঠামো ও কার্যপ্রণালী নির্ধারণ করে। অর্থাৎ এই আইনটা দিয়ে বাংলাদেশ পুলিশ কিভাবে চলবে, কোনভাবে চলবে, এটা নির্ধারণ হয়। আইনের মাধ্যমে পুলিশের কার্যক্রম ও দায়িত্ব সংজ্ঞায়িত হয়েছে, তবে এটি আজও বাংলাদেশে প্রযোজ্য আছে। অর্থাৎ এই যে 1861 সালের আইন, একদম মান্দাত্তা আমলের আইন, সেই আইনটা বাংলাদেশ পুলিশ এখনো অনুশাসন বা অনুসরণ করে। তো বাংলাদেশ পুলিশের কিন্তু নতুন আইনের দরকার আছে, তাই না?
তো নতুন আইন যদি তুমি প্রণয়ন না করো তাহলে কি হবে? বাংলাদেশের যে ব্যাকডেটেড পুলিশ তারা তো স্মার্ট বাংলাদেশের সাথে তাল মিলিয়ে চলতে পারবে না, তাই না? এটা তো একটা খুব সহজ একটা বিষয়। বাংলাদেশে শিল্পাঞ্চল পুলিশের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে, অর্থাৎ বাংলাদেশে কিন্তু অনেক পুলিশের অনেকগুলা ভাগ আছে। ধরো টুরিস্ট পুলিশ, তোমরা যারা বিভিন্ন জায়গায় যাও তোমরা কিন্তু দেখবা যে টুরিস্ট পুলিশ কিন্তু আছে, টুরিস্ট পুলিশ আছে বাংলাদেশে, টুরিস্ট পুলিশ কিন্তু আছে। তো টুরিস্ট পুলিশ আছে। তারপর হচ্ছে তোমার যদি দেখি একটু আগে আমি একটা বানান লিখেছিলাম, সেগুলো তালব্যস্য হবে, দন্তস্ব লিখে ফেলছিলাম ভুলে। আচ্ছা, টুরিস্ট পুলিশ আছে। তারপর হচ্ছে তোমার আর কি পুলিশ আছে? ধরো আমরা যদি দেখি হাইওয়ে পুলিশ আছে। তোমরা হাইওয়েতে দেখবা হাইওয়ে পুলিশ, পুলিশ। এখন কিন্তু নতুন করে এক্সপ্রেসওয়ের জন্য এক্সপ্রেসওয়ে পুলিশ আসে। তো এরকম ব্যাটালিয়ন পুলিশ দাঙ্গা নিবারণের জন্য বা দাঙ্গা প্রতিরোধ করার জন্য। তো এরকম পুলিশের যে ভাগগুলো রয়েছে, এরকম বাংলাদেশের শিল্পাঞ্চল একটা, অর্থাৎ বাংলাদেশ যেন একটা শিল্পায়িত দেশ না, একটা ধরো একটা নিম্ন মধ্যম আয়ের দেশ। তো এই দেশের তোমার শিল্পগুলাই কিন্তু প্রাণ। বাংলাদেশের কৃষি একটা প্রাণ, শিল্প একটা প্রাণ। এখন ধরো শিল্প গুলাতে যদি তোমার বিভিন্ন সময় আক্রমণ হয় তাহলে এটা প্রতিহত কে করবে? বাংলাদেশ পুলিশ। তো এটা তারা কিন্তু তোমরা দেখো 2010 সালের 31শে অক্টোবর তারা কিন্তু যাত্রা শুরু করে। তো বাংলাদেশের এই পুলিশ একটি বিশেষায়িত ইউনিট। পরীক্ষায় আসবে শিল্পাঞ্চল পুলিশ কি? বাংলাদেশের পুলিশ একটি বিশেষায়িত অর্থাৎ বিশেষ কাজে নিয়োজিত পুলিশ। আচ্ছা, শিল্পাঞ্চল পুলিশের যে অশান্তিপ্রদ মানে শিল্প এলাকায়, ধরো শিল্প এলাকায় অনেকগুলো অশান্তি প্রতিরোধ, অশান্তি মানে কি? ধরো বিভিন্ন দাঙ্গা হামলা এগুলো প্রতিরোধ করার জন্য 2010 সালে 31শে অক্টোবর তারা হচ্ছে যাত্রা শুরু করে। এই দেখো এটা হচ্ছে তাদের লোগো। কি বলছে এদিকে? শৃঙ্খলা, প্রগতি, নিরাপত্তা। তারপরে এখানে দেখো তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বাংলাদেশের রাষ্ট্রপতির ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর নাম কি? দেখবা আমি যখন 2000 ধরো 18 থেকে 22 পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, তখন আমি সমাবর্তনে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের একজন সদস্য হিসেবে ছিলাম। তো তখন দেখতাম এই যে রাষ্ট্রপতির সঙ্গে যখন রাষ্ট্রপতি আসতো, তার সঙ্গে কি হতো জানো? তার ব্যক্তিগত নিরাপত্তার একটা বাহিনী ছিল। এরকম হচ্ছে তারা খুবই সফিস্টিকেটেড, বুলেট প্রুফ, একদম খুবই দামি ওয়েপন নিয়ে দাঁড়ায় থাকতো। তো আমার খুব একটা ইচ্ছা ছিল যে কারা এরা এবং তাদের যে বিভিন্ন বৈশিষ্ট্যটা কি? সো তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা হচ্ছে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। সো এই প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের কাজ হচ্ছে যে সর্বদা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তাদেরকে তার জীবন দিয়ে হলেও তাদেরকে বাঁচিয়ে রাখা, তাদেরকে যেকোনো শত্রুর আক্রমণ থেকে তাদেরকে রক্ষা করা। তো আমরা যদি দেখি, দেখো এখানে প্রথমে দেখো বা এই যে দেখো তারা হচ্ছে এরা এই যে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট তাদের আলাদা করে থাকে। তো এই যে দেখো এটা হচ্ছে বর্তমান প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু। তাকে এই যে আবার এখানে দেখো বিভিন্ন সময় তাদেরকে গার্ড দেওয়া হচ্ছে এবং এটা তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি বক্তব্য রাখতেছেন, এরকম আছে। তো এই যে দেখো আমরা একটু পড়ি, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট বাংলাদেশের রাষ্ট্রপতির ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর নাম। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট 1976 সালে জিয়াউর রহমান এই বাহিনী গঠন করেন। দেখো এই বাহিনী কে গঠন করছেন? যে জিয়াউর রহমান। তখন প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি ফোর্স নামে পরিচিত ছিল। 1982 সালে এরশাদ এটি পুনর্গঠন করেন এবং নতুন নাম দেন প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। তো প্রথম ছিল কি? প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি ফোর্স। তার মানে জিয়াউর রহমান 1976 সালে তিনি কিন্তু বাংলাদেশ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এটা করেন। বাংলাদেশ প্রেসিডেন্ট যে এখানে দেখো বাংলাদেশ প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি ফোর্স নামে। তার পরবর্তীতে এরশাদ এটার নাম চেঞ্জ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ কি? অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী দেখো ফিল্ড মার্শাল বাংলাদেশের নাই, একটা হাইয়েস্ট একটা পোস্ট। লেফটেন্যান্ট জেনারেল ছিল, কিন্তু আমরা জানি 2007 সালে মঈন আহমেদের সময় তখন উনি জেনারেল পোস্টটা করেন। সো বাংলাদেশের সর্বোচ্চ পদ হচ্ছে জেনারেল। আমরা একটু দেখি। দেখো বাংলাদেশে যখন প্রথমে আমি 79 বিএমএ লং কোর্সে অ্যাটেন্ড করছিলাম, মানে ওইটার জন্য তো সামহাও আমি সিলেক্ট হইতে পারি নাই। যাই হোক দেখো, সো তখন দেখতাম আমার একটা মুখস্থ করি, প্রথম হচ্ছে সেকেন্ড লেফটেন্যান্ট, তাদের র্যাঙ্ক হচ্ছে এরকম থাকে একটা মাত্র তারপরে লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট থেকে পদোন্নতি বলে ক্যাপ্টেন, তারপর ক্যাপ্টেন থেকে হয় মেজর, মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল, তারপরে কর্নেল, কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল দেখো এই যে তাদের গাড়ির সামনে, আমি রাস্তা দিয়ে আসার সময় মাঝে মাঝে দেখি এরকম, তোমরাও দেখবা তাদের গাড়ির সামনে এরকম স্টার থাকে। এটা কি? যেটা হচ্ছে 1 স্টার জেনারেল। তার মানে ব্রিগেডিয়ার জেনারেলের গাড়িতে কয়টা স্টার থাকবে? একটা স্টার, 1 স্টার জেনারেল। তারপর ব্রিগেডিয়ার জেনারেল পরে আসে মেজর জেনারেল, মেজর জেনারেলের গাড়িতে থাকবে 2টা স্টার, এটা বলা হয় 2 স্টার জেনারেল। তারপরে লেফটেন্যান্ট জেনারেল, লেফটেন্যান্ট জেনারেলের গাড়িতে থাকবে 3টা স্টার, 1 2 3টা স্টার।
আর জেনারেলের গাড়িতে থাকবে 4টা স্টার। এই জন্য বাংলাদেশের সেনাবাহিনী যখন প্রধান যখন ক্যাপ পরে দেখবা তার ক্যাপের মধ্যে 4টা স্টার থাকে। তার মানে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান হচ্ছে 4 স্টার জেনারেল। তাহলে আমি যদি বলি তোমাকে ভাইয়া 1 স্টার জেনারেল কি? ব্রিগেডিয়ার জেনারেল। 2 স্টার জেনারেল কি? ব্রিগেডিয়ার জেনারেলের পরে পদোন্নতি পেয়ে মেজর জেনারেল। তারপর আমরা যদি 3 স্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল। আর 4 স্টার অর্থাৎ বাংলাদেশের বর্তমান সেনাবাহিনীর প্রধানকে ওয়াকারুজ্জামান। তো উনার ক্যাপটার মধ্যে দেখবা 4টা স্টার। এমন না যে তিনি ব্রাজিলের মতো ধরো সরি জার্মানির মতো 4টা হচ্ছে ওয়ার্ল্ড কাপ পাইছে, তাই না? সো এই যে 4টা ওয়ার্ল্ড কাপ কিন্তু পায় নাই। তার কথা হচ্ছে যে ভাই তুমি যখন তুমি এই দায়িত্বে যাবা, তুমি জেনারেল হিসেবে পদোন্নতি পাবা, তখন কিন্তু তোমার স্টার একটা একটা করে বাড়বে। সো সেক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে সেনাবাহিনীর সর্বোচ্চ পদ হচ্ছে জেনারেল, নৌবাহিনীর সর্বোচ্চ পদ হচ্ছে অ্যাডমিরাল, আর হচ্ছে বিমান বাহিনীর প্রধানের সর্বোচ্চ পদ হচ্ছে এয়ার চিফ মার্শাল। এয়ার চিফ মার্শাল এগুলো একটু মুখস্থ করে ফেলবা। নিচের কোন পদবিটি বাংলাদেশ সশস্ত্র বাহিনী নয়? দেখো এই যে ব্রিগেডিয়ার জেনারেল, গুড, আছে 1 স্টার পড়াইছি। মেজর জেনারেল, গুড। লেফটেন্যান্ট জেনারেল, গুড। এই তিনটাই কিন্তু সেনাবাহিনীর পদবি। কিন্তু এই অ্যাডজুটেন্ট জেনারেল যিনি আছেন এটা কিন্তু কোনো জেনারেলের কোনো পোস্ট না। এটা অ্যাডজুটেন্ট জেনারেল হচ্ছে কি আমরা দেখাই, এটা হচ্ছে একটা বিশেষ সশস্ত্র একটি শাখা। অ্যাডজুটেন্ট জেনারেল হচ্ছে এই যে দেখো বিভিন্ন মিলিটারি পুলিশের ধরো এই যে যিনি বক্তব্য দিলেন তিনি অ্যাডজুটেন্ট জেনারেল, অর্থাৎ একটা প্রতিষ্ঠান যে পরিচালনা করেন তাকে অ্যাডজুটেন্ট জেনারেল বলা হয়। বাংলাদেশ পুলিশের প্রথম নারী কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন, অর্থাৎ বাংলাদেশ পুলিশের নারী কমান্ডার, অর্থাৎ তোমরা দেখবা যে বিভিন্ন সময় পুলিশের মধ্যে কমান্ডার নির্বাচন করা হয়। তো সেক্ষেত্রে প্রথম কমান্ডার হিসেবে নির্বাচন হয় এলিজা শারমিন। তিনি বাংলাদেশ পুলিশের কর্মকর্তা, যিনি বাংলাদেশ পুলিশ একাডেমির প্রথম নারী প্যারেড কমান্ডার ছিলেন। অর্থাৎ তোমরা জানো বাংলাদেশ পুলিশ একাডেমি কোথায়? সারদাতে। তো সারদাতে যারা বিসিএস হয় বা বিসিএস এর পুলিশে যান, পুলিশ ক্যাডারে যাওয়ার পর তাদের 1 বছরের দীর্ঘ একটা ট্রেনিং হয়। সো এই ট্রেনিং এর মধ্যে একজন হচ্ছে প্যারেড কমান্ডার থাকেন। সো যিনি প্যারেড কমান্ডার থাকেন তিনি কিন্তু প্রধানমন্ত্রীর সাথে একটা প্রধানমন্ত্রী যেই গাড়িতে চড়েন, গাড়িতে চড়ে চড়ে প্যারেডটা দেখেন এবং হচ্ছে তিনি কিন্তু প্রধানমন্ত্রীর সাথে এরকম সেলুট করে দাঁড়ায় থাকেন। সো যিনি এই প্যারেডের নেতৃত্ব দেন, যিনি এই প্যারেডের হচ্ছে কমান্ডার নির্বাচিত হন, তাকেই বলা হয় প্যারেড কমান্ডার। তো সেক্ষেত্রে এলিজা শারমিন নামে তিনি হচ্ছে প্রথম প্যারেড কমান্ডার নিযুক্ত হন। জাহানাবাদ সেনানিবাস কোথায়? জাহানাবাদ তোমরা জানো, জাহানাবাদ এটা হচ্ছে খুলনার পূর্ব নাম। তাহলে আবার তোমরা তো এটা যদি জানো তাহলে তো এটা জানবা, খুলনার পূর্ব নাম। তাহলে যদি বলি জালালাবাদ, জালালাবাদ কোথায়? জালালাবাদ হচ্ছে তোমার হচ্ছে সিলেট ক্যান্টনমেন্টকে বলা হয় জালালাবাদ ক্যান্টনমেন্ট। হ্যাঁ, সো আমরা যদি দেখি যে জাহানাবাদ এটা কোথায়? এটা হচ্ছে খুলনা। সো এটা হচ্ছে খুলনা ক্যান্টনমেন্ট। এটা কোথায়? খুলনা ক্যান্টনমেন্ট। দেখো, আচ্ছা, তারপরে অপারেশন ক্লিন হার্ট। ক্লিন হার্ট মানে কি? পরিষ্কার করে ফেলো। কি পরিষ্কার করবা? এটা হচ্ছে 2002 সালের দিকে বাংলাদেশে প্রচুর জঙ্গি আক্রমণ বেড়ে গেছিল। হ্যাঁ, আমরা অনেকগুলা জানি যে তোমার হচ্ছে বাংলা ভাইয়ের নাম তোমরা শুনে থাকতে পারো, লম্বা দাড়ি। তারপর হচ্ছে আরেকজন ছিল, তোনার নামটা আমার ঠিক মনে নাই। তো যাই হোক, এই বাংলা ভাইয়ের মতো যে যারা উৎখাত হয়েছিল তাদেরকে উৎখাত করার জন্য, হ্যাঁ, কিন্তু একটা বাহিনী গঠন করা হয়েছিল, বাংলাদেশ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র‍্যাব। যদিও এটা একটা মানে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, অর্থাৎ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য তারা খুব সমালোচিত হয়েছিল তখন, বা তাদেরকে সমালোচনা করা হচ্ছিল যে এই বাহিনীটা দরকার নাই। কিন্তু এই র‍্যাব বাহিনীটা কিন্তু তখন যে এই যে তোমার তারা একটা দায়িত্ব নিয়ে কিন্তু এই যে একটা এলিট ফোর্স হিসেবে আবির্ভাব হয়। এবং এই র‍্যাবের একটা কিন্তু স্লোগান আছে। স্লোগানটা হচ্ছে বাংলাদেশ আমার অহংকার। ঠিক আছে? তো আমরা দেখি এই যে তারা সন্ত্রাস দমনে তারা কিন্তু একটা অপারেশন পরিচালনা করে, তখন ওই সময়কার সময় অপারেশন ক্লিন হার্ট। দেখো, অপারেশন ক্লিন হার্ট সন্ত্রাস বিরোধী একটি যৌথ অপারেশনের নাম। 2002 সালের 16 অক্টোবর থেকে 2003 সালের 9 জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর এই অভিযান পরিচালিত। অর্থাৎ সেনাবাহিনী তো নেতৃত্বে ছিল, সাথে নেভি মানে সেনাবাহিনীর সঙ্গে কিন্তু তোমার যে র‍্যাব ছিল, তারপর হচ্ছে পুলিশ ছিল। দেখো এখানে আমরা জানি তৎকালীন যে প্রধানমন্ত্রী খালেদা জিয়া লিখছে সন্ত্রাস নির্মূলে আরো কিছুটা সময় চাই। অর্থাৎ এই যে সন্ত্রাস নির্মূল পরীক্ষায় আসছে কি বাংলাদেশের, এই যে দেখো যে ক্লিন হার্ট কিসের জন্য? সন্ত্রাস নির্মূলের সাথে জড়িত। পুলিশের ঘুষ ও দুর্নীতি নিয়ন্ত্রণের জন্য যে সেল গঠন করা হয়েছে তার নাম কি? পুলিশের যে দেখো ঘুষ আছে, দুর্নীতি নিয়ন্ত্রণের জন্য যে সেলটা গঠন করা হয় সেই সেলটার নাম হচ্ছে কাউন্টার ইন্টেলিজেন্স, নাকি হচ্ছে তোমার এই যে সিকিউরিটি সেল, না সেন্ট্রাল ইন্টেলিজেন্স? এটা হচ্ছে কাউন্টার ইন্টেলিজেন্স নামে। অর্থাৎ পুলিশ যেন ঘুষ এবং দুর্নীতি নিয়ন্ত্রণ না করে তার জন্য কিন্তু এটা করা হয়েছে। জানি না এটা কতটুকু কার্যকর। এই সেলের মাধ্যমে পুলিশের দুর্নীতি এবং ঘুষের বিরুদ্ধে নিয়ন্ত্রণ বিষয়গুলো একান্ত যে নিয়ন্ত্রণ এবং তদন্ত করা হয়।
সরি। তো এই যে দেখো, যে কারণে বাংলাদেশ সেনাবাহিনীর বিশ্বে সুনাম অর্জন করেছে। তোমরা জানো যে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু পুরো বিশ্বে বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কিভাবে? এই যে আমরা ৫ আগস্টে আমরা যে জুলাই বিপ্লবের কারণে না, তারা কিন্তু আরো আগে থেকেই বিশ্বের কাছে পরিচিত। কেন পরিচিত জানো? আমরা কিন্তু বাংলাদেশ ইজ এ পিস লাভিং কান্ট্রি। হ্যাঁ? সো বাংলাদেশের মানুষজন কি পছন্দ করে? শান্তি পছন্দ করে। সো বাংলাদেশের সেনাবাহিনীরাও বিদেশে গিয়ে শান্তি প্রতিষ্ঠায় তারা অগ্রদূত ভূমিকা পালন করেছেন। সো এই যে অগ্রগণ্য ভূমিকার জন্যই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সারা বিশ্বে সুনাম। অর্থাৎ অন্যান্য দেশের সেনাবাহিনী গেলে কি হয়? তো তাদের বিরুদ্ধে ধর্ষণ, দুর্নীতি, রেপ এরকম অনেক বিভিন্ন অ্যালিগেশনস আছে। কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর নামে কোনো অ্যালিগেশনস আসে নাই। যার কারণে বাংলাদেশ সেনাবাহিনী শান্তি রক্ষা কার্যক্রমে অনেক দেখো এখানে দেখো এই যে বাংলাদেশ সেনাবাহিনী তারা হচ্ছে এই যে বিভিন্ন ধরো একটা মালি সবচেয়ে ডেঞ্জারাস অপারেশন গুলোতে এই রাস্তার মধ্যে যায়। এখানে তোমার যে বিভিন্ন এই যে তোমার হচ্ছে বিস্ফোরক দ্রব্য এখানে থাকে এগুলো অনেক সময় উড়ে যায়। অনেক মানুষজন এর পর্যন্ত ৮০+ মানুষজন কিন্তু শহীদ হয়েছে বাংলাদেশে। সো এখানে এটা দেখো। তারপরে দেখো এই যে এখানে তারা হচ্ছে কি বাংলাদেশের মহিলারাও কিন্তু এটা হচ্ছে তারা যায় এখানে। ঠিক আছে? তো বাংলাদেশের যে এখানে এটা হচ্ছে ওমেনের যে নারীর যে অংশগ্রহণ এটাও কিন্তু চোখে পড়ার মতো। অর্থাৎ নারী পুলিশ তারা কিন্তু ওইখানে গিয়ে বাংলাদেশের বিভিন্ন যে সুনাম কিভাবে ধরো ওই দেশের মানুষ কিন্তু তারা চাষাবাদ করতে জানে না। বাংলাদেশের এই যে আর্মিরা গিয়ে তারা ওইখানে চাষাবাদ শিখিয়েছে। এমনকি সিরিয়া লিওন নামে একটা দেশে তারা বাংলাকে ২য় মাতৃভাষার স্বীকৃতিও দিয়েছে। বাংলাদেশ জয়েন্ট ইউএন পিসকিপিং মিশনস ফর দ্য ফার্স্ট টাইম ইন কত সালে এটা বিউপি F-SSS এ আসছে। এইটা বিউপিতে প্রশ্ন তো সবসময় ইংরেজিতে হয়, তাই না? সো তোমাদের পরীক্ষায় কিন্তু বিউপির প্রশ্নতে অবশ্যই একটা পিসকিপিং নিয়ে প্রশ্ন আসতে পারে। সো ১৯৮৮ বা ১৯৮৮ সালে প্রথম 1988 এই সনে কিন্তু প্রথম হচ্ছে বাংলাদেশ যে সেনাবাহিনী তারা হচ্ছে এই মিশনে প্রথমবারের মতো অংশগ্রহণ করে। বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনীর বর্তমান নাম কি? ধরো বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ বিডিআর এটা মানে কি? বিডিআর অনেকেই জানো না কিন্তু। বাংলাদেশ বিডি মানে বাংলাদেশ রাইফেলস। তো ২০০৯ সালের আমরা জানি যে ফেব্রুয়ারি মাসে ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি মাসে একটা বাংলাদেশে বিডিআর বিদ্রোহ হয়েছে। তার ফলে কিন্তু এটার বর্তমান নাম হয়ে গেছে বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ। নতুন নাম কি? বর্ডার গার্ড বাংলাদেশ। আচ্ছা। এটা দেখো আমরা যে ২০০০ কত সালে ২৩ জানুয়ারি ২০১১ সালে বিজিবির যাত্রা শুরু হয়। সদর দপ্তর ঢাকার পিলখানাতে অবস্থিত। বাংলাদেশেরই আধা সামরিক বাহিনীর স্লোগান সীমান্তের অতন্দ্র প্রহরী। আমি একটু আগে বলছিলাম সীমান্তের অতন্দ্র প্রহরী। আচ্ছা, বাংলাদেশের সাবমেরিন ঘাঁটি কোথায় নির্মিত হতে যাচ্ছে? অর্থাৎ এটা ২০১৯ সালে ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। এইজন্য বলছি এখন নির্মিত হয়ে গেছে। সো বাংলাদেশের সাবমেরিন ঘাঁটি তোমরা জানো এই যে সাবমেরিন ঘাঁটি এই যে দেখো এটা এখানে বাংলাদেশের নৌবাহিনীরা সবাই দাঁড়ায় আছে বাংলাদেশের পতাকা সমৃদ্ধ দেখছো? এই যে পতাকা নিয়ে দাঁড়ায় আছে। সো এই সাবমেরিন কিন্তু ডুবোজাহাজ অর্থাৎ তোমার এখানে একটা শত্রু আসছে। সে ডুব দিয়ে গিয়ে নিচ থেকে সে কিন্তু তার যে কার্যক্রম চালনা করতে পারবে। সো এটা হচ্ছে বাংলাদেশ সাবমেরিন ঘাঁটি নির্মিত হচ্ছে কক্সবাজারে। ২০১৬ সালে বেইজিং এর কাছ থেকে কেনা ২টি সাবমেরিন একটার নাম হচ্ছে নবযাত্রা আর এটার নাম হচ্ছে জয়যাত্রা ভবিষ্যতে এই ঘাঁটি ব্যবহার করবে। বাংলাদেশ নৌবাহিনী এটাই প্রথমবারের মতো চীনা সম্পৃক্ততা। হ্যাঁ? নবযাত্রা ও জয়যাত্রার মূল্য ২০,৫০,০০,০০০ মানে ২০,৫০,০০,০০০ মার্কিন ডলার নট যে টাকা, হ্যাঁ? সাবমেরিন দুটি প্রতিটি দৈর্ঘ্য ৭৬ মিটার এবং প্রস্থ ৭.৫ মানে বা ৭.৫ মিটার। এগুলোর গতিবেগ ঘন্টায় ১৭ নটিক্যাল মাইল। অর্থাৎ নটিক্যাল মাইল কেন ধরছে? তো সমুদ্র সীমার মাপকাঠির জন্য কিন্তু নটিক্যাল মাইল দ্বারা হিসাব করা হয়। দাপ্তরিকভাবে বিভিন্ন বিডিআর এর নাম কবে থেকে লেখা হয়? আমরা জানি যে আমরা যে দাপ্তরিকভাবে ২৩শে জানুয়ারি ২০১১ থেকে কিন্তু এটা শুরু হয় আরকি। তারপর প্রত্যাশা ও সংগ্রাম। সংগ্রাম ও প্রত্যাশা কি? কিসের নাম? মানুষের ব্যক্তির নাম? না। সংগ্রাম ও প্রত্যাশা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর ২টি যুদ্ধ জাহাজের নাম। দেখো এটা এই যে দেখো সংগ্রাম ও প্রত্যাশা চীনে নির্মিত নৌবাহিনী যুদ্ধ জাহাজ। এই যে এটা কিন্তু দেখো এখানে গণচীনে তৈরিকৃত এই ২ টা জাহাজ। একটার নাম প্রত্যাশা আরেকটার নাম কি? তোমার এখানে দেওয়া আছে প্রত্যাশা আর হচ্ছে সংগ্রাম। একটার নাম সংগ্রাম আরেকটার নাম প্রত্যাশা। ২টি যুদ্ধ জাহাজ। এটা কিন্তু বাংলাদেশের নেভাল যে একাডেমি বা নেভালের যে জেটিতে কিন্তু আইসা পৌঁছায় আরকি। সো ব্ল্যাক ওয়াটার রিলেটেড। ব্ল্যাক ওয়াটার কি? ব্ল্যাক ওয়াটার হচ্ছে একটা কমান্ডো ফোর্সেস দেখো। তারা হচ্ছে এই যে একটা কমান্ডো ফোর্সেস তারা হচ্ছে কমান্ডো অপারেশন পরিচালনা করে আরকি। নেটো কোন ধরনের জোট? নেটো মানে কি? নেটো মানে হচ্ছে নর্থ
আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এটা গঠিত হয়েছে 1949 সালে। 1949 সালে নেটো তৈরি হয়। নেটোর কাজ কি? নেটো ধরো একটা সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ২ টা পার্ট ছিল। একটা হচ্ছে সমাজতন্ত্র আর একটা হচ্ছে গণতন্ত্র। এখন সমাজতন্ত্র প্রতিষ্ঠা কারা? সমাজতন্ত্র হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের এগেইনস্টে ছিল রাশিয়া বা তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। আর এই পুঁজিবাদ বা ধনতন্ত্র বা গণতন্ত্রের যে মশাল নিয়ে এগিয়ে চলেছে কারা? ইউএসএ, মার্কিন যুক্তরাষ্ট্র। সো এই তাদের যে এলাই বা তাদের এলাই মানে কি? তাদের যে বন্ধু রাষ্ট্র, ধরো মার্কিন যুক্তরাষ্ট্র, তারপর হচ্ছে তোমার ইংল্যান্ড, ফ্রান্স, হ্যাঁ? তারপরে যারা আছে ইতালি, এই যে ইউরোপের দেশগুলো সহ টোটাল তাদের যে দেশগুলো, এই টোটাল দেশ সবগুলো দেশ মনে হয় নেটোর সদস্য ৩১ টি বর্তমানে। সো ৩১ টি তারপরেও বৃদ্ধি পাইছে ৩২, এরকম ৩২ টি হওয়ার কথা। সুইডেন সর্বশেষ যুক্ত হয়েছে নেটোর ৩২তম সদস্য হিসেবে। ফিনল্যান্ড, সুইডেন এগুলো কিন্তু বর্তমানে নেটোর সদস্য। সো এটা আপডেটেড হইতে থাকে। আমরা ক্লাসগুলোতে, লাইভ ক্লাসগুলোতে এগুলো কিন্তু বলে দিই যে কোনটা আপডেটেড হলে তোমরা আপডেট পেয়ে যাবা। তো নেটো এই 1949 সালে প্রতিষ্ঠিত হয়। কেন প্রতিষ্ঠিত হয়? রাশিয়াকে প্রতিরোধ করার জন্য। তার মানে এটা কি? একটা অস্ত্র-শস্ত্র নিয়ে তারা প্রতিরোধ কিসের জন্য? এই জন্য এটাকে হচ্ছে একটা সামরিক সংগঠন, মিলিটারি অর্গানাইজেশন। দেখো যে নেটো, দেখো এই যে নেটো দেখো, নেটোর পতাকা নিয়ে আসছে এই সেনাবাহিনী। তার মানে এটা বুঝতেই পারতেছো নেটো হচ্ছে একটা সামরিক সংগঠন। নেটো হলো একটি সামরিক জোট, যা উত্তরটা আমরা জানি যে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন 1949 সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছিল। এর প্রধান উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়নের আগ্রাসন থেকে পশ্চিম ইউরোপকে রক্ষা করা। নেটোর সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বা সামরিক প্রদান হয়। বর্তমানে নেটোর সদস্য ৩২টি। এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে। আমি একটু আগে বলতেছিলাম যে নেটোর আস্তে আস্তে শুধু বাড়িয়েছে। হ্যাঁ, ৩০, ৩১, ৩২, বর্তমানে হচ্ছে ৩২টি সদস্য। স্পার্শো কোন মন্ত্রণালয়ের অধীন? স্পার্শো মানে কি? স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন, অর্থাৎ স্পেস অর্থাৎ মহাকাশ গবেষণা এবং দূরবীক্ষণ যে আছে তোমার কোনো একটা দূরের কোনো একটা জিনিসকে দেখা। দূরের কোনো জিনিস কিভাবে দেখবে? দূরের কোনো জিনিস দূরে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া, মানে এটা হচ্ছে এই আবহাওয়ার পূর্বাভাস এবং মহাকাশ গবেষণা সংস্থা। এটা হচ্ছে তো অনেকেই বলতে পারো ভাই অর্থ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র না, এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এটা খুবই সেনসিটিভ। প্রতিরক্ষা মন্ত্রণালয় দেখো বাংলাদেশ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন, অর্থাৎ কি মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন মানে দূরবীক্ষণ বা আমরা যদি দেখি দূর অনুধাবন প্রতিষ্ঠান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত। এই সংস্থাটি মহাকাশ গবেষণা এবং বাংলাদেশের মহাকাশ প্রযুক্তির প্রয়োগের সাথে জড়িত আছে আর কি। সেটা বুঝতে পারছো। তারপরে হচ্ছে স্টার্ট টু কি? স্টার্ট টু হচ্ছে একটা কৌশলগত, মানে স্টার্ট টু মানে কি? ধরো এমন হয়েছে 1991 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া তারা দুইজনই কি করতে চায়? অস্ত্র বাড়াইতে চায়। তখন ২ জন মিলে একটা সিদ্ধান্ত নিল, ভাই এভাবে তো অস্ত্র বাড়ানো ঠিক হবে না। আচ্ছা ঠিক আছে, তুমিও কমায় রাখো, আমিও কমায় রাখি। অর্থাৎ দেখা গেল যে ইউএসএ ১০০ টা বোম বানাইছে, রাশিয়া ১৫০ বানাইছে। ইউএসএ আবার এখন ১৫০ বানাইছে, ওরা আবার ২০০। এখন রাশিয়া আবার ২৫০, ইউএসএ আবার ৩০০। এভাবে বানাইতে প্রচুর অস্ত্র বানাইছে। কিন্তু অস্ত্র তো বানানোর মধ্যে সার্থকতা, অস্ত্র তো ইউজের মধ্যে সার্থকতা নাই। এখন তারা দেখলো ভাই, তারা বলল ঠিক আছে আমি ১০০ বানাবো, তুমি ১০০ রাখো। তার মানে ২ জন মিলে একটা ব্যালেন্সে আসছে। সো এই যে ব্যালেন্সটাকে এটা বলে কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তি। স্টার্ট টু, হ্যাঁ? এটা কৌশলগত অস্ত্র আছে। এই দেখো ইউএস এর প্রেসিডেন্ট যে বুশ আর হচ্ছে তোমার এখানে তারা ২ জন হচ্ছে একটা চুক্তি করছে। ১৯৯৩ সালের চুক্তিটা তারা হচ্ছে সাইন করে আরকি। সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান। বাংলাদেশের অর্থাৎ গ্লোবাল ফায়ার ইনডেক্সে বাংলাদেশের অবস্থান হচ্ছে ৪০তম। তো তোমরা ভাইবো না বাংলাদেশ হচ্ছে এবং এই উদীয়মান সামরিক শক্তির মধ্যে বাংলাদেশ হচ্ছে ১২তম। বাংলাদেশের কিন্তু আসলে যে সামরিক শক্তি যে একদম কম এমন না। কিন্তু বাংলাদেশ কিন্তু ধরো ভারত আর মিয়ানমারের থেকে কম। এমন যদি হইতো বাংলাদেশ ভারতের থেকে বেশি অথবা মায়ানমারের থেকে বেশি তাইলে একটা কথা ছিল, তাই না? তো এই হচ্ছে বিষয়। কেন এত বাংলাদেশের সামরিক শক্তি দরকার? কারণ ধরো আজকে যদি মিয়ানমার বাংলাদেশকে অ্যাটাক করে, বাংলাদেশকে দাঁত ভাঙা মোকাবেলা করতে হবে, দাঁত ভাঙা জবাব দিতে হবে। সেই কারণে আমাদের এই যে এই সামরিক শক্তিগুলো দরকার, তাই না? ধরো সামরিক শক্তি না থাকলে কিন্তু আমরা পারবো? আমরা তো পারবো না। সো আমাদের এই সামরিক শক্তি দরকার তাদেরকে মোকাবেলা করার জন্য। বাংলাদেশ বিমান বাহিনীর ১ম প্রধান কে? ধরো বাংলাদেশ বিমান বাহিনীর ১ম প্রধান তোমরা কিন্তু তাকে দেখেছো এবং চেনো। কারণ তোমরা যদি বাংলাদেশের ১৯৭১ সালের যে ১৬ই ডিসেম্বর বিকাল ৪ঃ০০ বাজে তোমার যে রেসকোর্স ময়দান বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে তোমরা যদি বাংলাদেশের যে বা পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের ভিডিওটি দেখো, সেখানে বাংলাদেশের পক্ষ থেকে একজন লোক বা একজন ব্যক্তি উপস্থিত ছিল। তার নাম ছিল একে খন্দকার। সো এই যে এয়ার ভাইস মার্শাল একে খন্দকার, উনি ছিল বাংলাদেশ বিমান বাহিনীর ১ম যে প্রধান। দেখো এটার
এই যে দেখো এয়ার ভাইস মার্শাল একে খন্দকার, উনি হচ্ছে এই যে এই ভদ্রলোক, এই যে এখানে ওনার পিছনে দাঁড়ায় আছে, এই যে এই ভদ্রলোকটাই হচ্ছে তোমার হচ্ছে এই যে এখানে যে দাঁড়ায় আছে, উনি হচ্ছে একে খন্দকার আর কি। ঠিক আছে, তো এয়ার ভাইস মার্শাল একে খন্দকার আর কি। বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদ কোনটি? বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদ হচ্ছে এডিশনাল ইন্সপেক্টর না, বাংলাদেশ পুলিশের সুপারিনটেন্ডেন্ট অফ ইন্সপেক্টর অফ পুলিশ না, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ পি। আমি পুলিশের একটু ধাপটা তোমাদের বুঝাই দিই। দেখো, বাংলাদেশ পুলিশে প্রথমে তুমি যখন ঢুকবা বিসিএস দিয়ে, তখন তুমি এএসপি হবা। এএসপির পরে না, প্রথম তুমি এএসপি হবা না, প্রথম তুমি হবা এএসপি হবা, তারপর সিনিয়র এসপি হবা, তারপর হচ্ছে এডিশনাল এসপি হবা, তারপর হচ্ছে তুমি এডিশনাল এসপির পরে এসপি হবা। এসপি কিন্তু আমরা অনেকেই সাধারণত বলি যে বিসিএস চাকরি হয়ে গেলে এসপি না। তুমি ধরো আমি বিসিএস হইলাম, বিসিএস এ এমন হয় যে এএসপি থেকে সিনিয়র এসপি তে 6-7 বছর লাগে, আবার এই সিনিয়র এসপি থেকে এডিশনাল এসপি তে আরো 3-4 বছর লাগে, আবার এই এসপি থেকে এই এডিশনাল এসপি থেকে এসপি তে লাগে আরো 4-5 বছর। অর্থাৎ তোমার 10 থেকে 15 বছর তুমি সার্ভিস দেওয়ার পরে, আফটার 15 or 10 ইয়ার, 10 to 15 ইয়ার্স এর পরে তুমি এসপি হবা। কিন্তু আমরা কি হয়, ধরো বিসিএস হয়ে গেছে এসপি স্যার, কিন্তু আসলে বিষয়টা এরকম না। তুমি এডিশনাল এসপি হবা, মানে এডিশনাল এসপি হওয়ার পরে তুমি হচ্ছে এসপি হবা। অর্থাৎ প্রথম হচ্ছে কি, তোমার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, অথবা যে এএসপি মানে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, তারপরে তুমি সিনিয়র এসপি, তারপর তুমি এডিশনাল এসপি, তারপরে এসপি। কারণ এসপি হওয়ার পরে তোমার হচ্ছে যে পোস্টটা হবে এডিশনাল ডিআইজি, তারপর হবা ডিআইজি, ডিআইজির পরে হচ্ছে এডিশনাল আইজি, তারপর হচ্ছে আইজি। তো এখানে দেখো প্রত্যেকটা কিন্তু পোস্ট কিন্তু এই যে প্রত্যেকটার কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, তো 3টা তুমি জাস্ট র্যাঙ্ক দেখলে বুঝতে পারবা। তো যাদের হচ্ছে এসপি হয় তাদের কিন্তু ধরো এই র্যাঙ্কের মধ্যে একটা শাপলার মতো থাকে, আর একটা হচ্ছে স্টারের মতো থাকে। আর যাদের হচ্ছে তোমার বিসিএস ক্যাডার প্রথম হবা, দেখবে 2টা হচ্ছে স্টার থাকে আর কি। তো তুমি শাওন ভাই যখন আবার দেখবে 2টা স্টার আছে এখানে। দেখো, তারপর দেখো এই যে দেখো এইটা কিন্তু সুপার গ্রেডে এখানে বলা হয়েছে। ধরো তাদের বেতন কাঠামো তোমাদের জানা দরকার নাই, বাট দেখো এখানে এসপি, ধরো বাংলাদেশের ধরো ঢাকা মেট্রোপলিটন হলো ডিএমপি তে হইলো, এখন ডিএমপি হলো তারা এসপি বলবো না, তারা কি এসি বলে। এসি মানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, তারপরে সিনিয়র এসি, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার, তারপরে এডিসি বলে না, গুলশান থানার এডিসি, এডিসি মানে হচ্ছে এডিশনাল এসপির মতো। ডিসি, ডিসি মানে কি, ডিসি মানে যে ডেকোরেটর না বা এরকম না, ঠিক আছে, যা ডিশ কালেক্টর না, ডিসি মানে হচ্ছে তোমার এসপি ডিসি। সো এসপি সমানেই হচ্ছে পোস্টের, এটা হচ্ছে ডিসি যদি ঢাকা মেট্রোপলিটনে হয়। আবার এডিশনাল ডিআইজি, এটা হচ্ছে এডিশনাল মানে এডিশনাল পুলিশ কমিশনার। তারপর ডিআইজি হচ্ছে ধরো ঢাকার যে পুলিশ কমিশনার, সে ডিআইজি লেভেলের পোস্টিং। তারপরে তোমার যে এই আইজিপি, এডিশনাল আইজিপি, এটা এখান থেকে হতে পারে, মেট্রোপলিটন থেকে হতে পারে, অথবা তোমার পুলিশ রেঞ্জ থেকে হতে পারে। অর্থাৎ এইটাই হচ্ছে নিয়ম। এইটা হচ্ছে এখানে র্যাঙ্ক বেজ, প্রত্যেকটা র্যাঙ্ক বেজ কিন্তু আলাদা। সো সুপার গ্রেড আছে। হ্যাঁ, তো এই যে পুলিশের যে এইগুলো হচ্ছে স্পেশাল গ্রেডের, আইজিপি স্পেশাল গ্রেডের। আমরা উত্তর পাইলাম কি, যে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পোস্ট হচ্ছে আইজিপি। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন এন্ড পাসপোর্ট কোন মন্ত্রণালয়ের অধীনে? তোমরা অনেকেই জানো যে পাসপোর্ট করতে গিয়ে আটকায় যাও, কিন্তু তোমরা কি জানো যে এই যে ভেরিফিকেশন হয়, এটা হয় ওটা হয়, এটা কোন মন্ত্রণালয়ের অধীনে? এটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর অধীনে কিন্তু এই মন্ত্রণালয়টি রয়েছে। কেন? কারণ এই মন্ত্রণালয়ের অধীনে ধরো আরো অনেকগুলো আছে। দেখো, আমি প্রথম হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ পুলিশ আছে, তারপর হচ্ছে বিজিপি, বর্ডার গার্ড বাংলাদেশ, আনসার গ্রাম প্রতিরক্ষা, তারপরে দেখি এই বহিরাগমন, ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন পাসপোর্ট, ডিআইপি বলে, ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন এন্ড পাসপোর্ট, ডিআইপি। হ্যাঁ, কোস্ট গার্ড, কোস্ট গার্ড কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কারা অধিদপ্তর, এটাও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রেব স্বরাষ্ট্র, ফায়ার সার্ভিস স্বরাষ্ট্র। সো এগুলো একটু মনে রাখবা, এগুলো হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। বাংলাদেশের প্রতিরক্ষা কর্ম বিভাগের সর্বাধিনায়ক কে? বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগ মানে কি জানো? সো প্রতিরক্ষা বিভাগটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিভাগ। তো এই বিভাগটা তোমরা যদি একটু খেয়াল করো, কর্ম বিভাগের সর্বাধিনায়ক হিসেবে পরিচিত হচ্ছে তোমার আমাদের প্রতিরক্ষা সর্বাধিনায়ক, প্রতিরক্ষা কর্ম বিভাগ, কর্ম বিভাগের সর্বাধিনায়ক হচ্ছে প্রধানমন্ত্রী, বুঝছো? তো প্রধানমন্ত্রী একাধারে আরো অনেকগুলো আছে। আর যদি আমি বলি প্রতিরক্ষা না বলে যদি বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক, সেটা হচ্ছে তোমার রাষ্ট্রপতি। হ্যাঁ, প্রধানমন্ত্রী, একাধারে মন্ত্রী পরিষদ বিভাগ, প্রতিরক্ষা বিভাগ, সশস্ত্র বাহিনী বিভাগ, সো এগুলোর প্রধান 3টা। তিনি কিন্তু ধরো প্রধানমন্ত্রী তার পদাধিকার বলে, ধরো আমি প্রধানমন্ত্রী হইলেই কিন্তু আমিও যদি হই, আমিও এই মন্ত্রী পরিষদ, প্রতিরক্ষা, সশস্ত্র বাহিনী এগুলাতে আমি নিযুক্ত হইতে পারবো আর কি। বিডিআর হত্যাকাণ্ড কবে হয় তোমরা জানো? আমাদের বিডিআর এর 57 জন প্রায় যে অফিসারকে মেরে ফেলা হয়েছে আমাদের যে আর্মির, সেটা হচ্ছে 25শে ফেব্রুয়ারি 2009 সালে। আমি তখন ক্লাস 5-6 এ পড়ি।
তো এই সময় কিন্তু ভিডিআর বিদ্রোহ হয়। দেখো এখানে পুলিশ তখন ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল শাকিল থেকে ধরো এই দেখো মানে তখনই কিন্তু একটা গান ভাই খুবই প্রচলিত ছিল। আমি চিৎকার করিয়া কাঁদিতে থাকিয়া করিতে পারিনি চিৎকার। এই যে এই চিৎকার করিয়া কাঁদিতে থাকিয়া করিতে পারিনি চিৎকার, যে হায়দার আলীর ওনার কিন্তু এই গানটা অনেক বেশি তখন ইয়ে হয়েছিল। তখন তাদেরকে হত্যাকাণ্ড চালানো হয়। কিন্তু বর্তমানে ভিডিআর বিদ্রোহ নিয়ে কিন্তু খুবই 58 জন সেনা কর্মকর্তা নিয়ন্ত্রিত হয়। বলা হয় এই 58 জন সেনা কর্মকর্তা মারা যাওয়ার কারণে বাংলাদেশ আর্মি 50 বছর পিছিয়ে গেছে। কিভাবে? কারণ তাদেরকে ধরো একটা সেনা কর্মকর্তা তৈরি করতে বাংলাদেশ আর্মির কোটি, কোটি টাকা ইনভেস্ট হয়। ধরো তাকে প্রথম থেকে ধরো তাকে প্রথম লেফটেন্যান্ট, সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে ঢুকে লেফটেন্যান্ট হয়। তারপর লেফটেন্যান্ট পর তার হচ্ছে কি হয় তোমার ক্যাপ্টেন হয়, ক্যাপ্টেনের পর মেজর হয়, মেজরের পর লেফটেন্যান্ট কর্নেল হয়, তারপরে কর্নেল হয়, কর্নেলের পরে ব্রিগেডিয়ার জেনারেল, তারপরে মেজর জেনারেল। এই প্রত্যেকটা স্টেপে তাকে সরকার কি করে অনেক টাকা পয়সা তাকে বেতন দেয়, তাকে প্রশিক্ষণ দিয়ে আনে, তারপর তাকে হচ্ছে রেশনিং দেয়, তারপর তাকে হচ্ছে ধরো তার অনেকগুলো পড়াশোনা করতে হয়। সো এই যে টাকাগুলো ধরো একেকটা তুমি যদি কর্নেল বানাইতে চাও তোমার ৩-৪ কোটি ৫ কোটি টাকা চলে যাবে সরকারে। তো বাংলাদেশ আর্মির ধরো অনেক টাকা, মানে টাকা তো দূরের কথা, তার অনেক মেধা সম্পদ লস হয়েছে। তো বাংলাদেশ আর্মির একটা অপূরণীয় ক্ষতি কিন্তু বিডিআর বিদ্রোহের সময় হয়ে গেছে। সো পিলখানা হত্যা দিবস কবে? 25 ফেব্রুয়ারি। এটা খুব ভালো করে পড়বা, বুঝছো? এটা খুব ভালো করে পড়বা। এতদিন এটা অন্ধকারে ছিল, এখন আর অন্ধকারে নাই, আলোতে চলে আসছে। আচ্ছা, দেখো তো আজকের আলোচনা এতটুকুই। সো তোমরা জানো আমি আজকে কি আলোচনা করছি? বাংলাদেশ সশস্ত্র বাহিনী। তোমাদের এখানে কি, কি আসছে? সশস্ত্র বাহিনীর প্রধান তোমাকে জানতে হবে। সশস্ত্র বাহিনীর কার্যালয় মানে প্রধান যে হেডকোয়ার্টার জানতে হবে। সশস্ত্র বাহিনীর তারপর হচ্ছে একাডেমি গুলো জানতে হবে। সশস্ত্র বাহিনী তোমার হচ্ছে পোস্ট পদবিগুলো জানতে হবে। প্রধান কারা জানতে হবে। তারপর হচ্ছে বিভিন্ন সেনানিবাসগুলা কোথায় আছে। তারপর আরো কি? তাদের স্লোগানগুলা, সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা, দেশের তরে। ঠিক না? তো এই যে এটা কার স্লোগান? বাংলার আকাশ রাখিব মুক্ত, সমুদ্র সংগ্রামে মানে সমুদ্রে শান্তিতে সংগ্রামে, এরকম আরো কিন্তু আরেকটা আছে নৌবাহিনী। সো এরকম প্রত্যেকটা বাহিনীর কিন্তু একটা কি রয়েছে? একটা শান্তি শপথে বলিয়ান, এরকম কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা বাহিনীর একটা স্লোগান আছে। সো এই বিষয়গুলো কিন্তু আমরা খুব ভালোভাবে পড়ে শুনে মুখস্থ করে রাখবো। সো আশা করি তোমরা ক্লাসগুলো দেখে উপকৃত হচ্ছ। সো তোমরা লাইভ ক্লাসগুলো দেখবা, লাইভ ক্লাসের পাশাপাশি তোমরা রেকর্ডেড ক্লাসগুলো দেখবা। সবার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।